ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন। আমার সাথে আছেন ডক্টর মন্তোষ, উনি সহযোগী অধ্যাপক অ্যানেস্থেশিয়া অ্যান্ড ক্রিটিক্যাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ডক্টর শামীম আহমেদ, সহযোগী অধ্যাপক ফার্মোলজি। আমাদের যে বর্তমান সময়ে অক্সিজেন ডেলিভারি ব্যাপারে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা আমাদের এই করোনা রোগীদের জন্য অত্যন্ত জরুরি, যারা গুরুতরভাবে অক্সিজেন স্বল্পতায় ভোগেন, সেই যন্ত্রটা ডেমনস্ট্রেশন করার জন্য। আপনারা সবাই জানেন যে বর্তমান যে করোনা মহামারী চলছে, আমাদের রোগীদের যারা গুরুতর অবস্থা হসপিটালে ভর্তি হন, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই অক্সিজেনের পরিমাণ রক্তে কমে যায়। এমন অবস্থায় চলে যায় যে সাধারণ অক্সিজেন দিয়ে কভার করা যায় না, তখন হাই ফ্লো অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে। সেরকম একটি যন্ত্র হাই ফ্লো নেজাল ক্যানুলা, যা কয়েকদিন আগেও আমাদের দেশে ছিলই না বললেই চলে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি প্রায় 17টার মতো হাই ফ্লো নেজাল ক্যানুলা আমরা প্রোভাইড করছি, এবং এই মেশিনটা কীভাবে ব্যবহার হবে, কখন ব্যবহার হবে, এইসব ব্যাপারে আলোচনা এবং দেখানোর জন্য আজকে আমরা এই জায়গায় হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করবেন। আমি বর্তমানে রিকোয়েস্ট করব ডক্টর শামীম আহমেদকে যে মেশিনে কখন ব্যবহার করতে হবে, কোন পরিস্থিতি মেশিন আমাদের জরুরি, সেটা বলার জন্য। ধন্যবাদ। মানে হাই ফ্লো নেজাল ক্যানুলা আগে আমরা এটা ব্যবহার করেছি কম, কিন্তু এখন এই প্যান্ডেমিকে এটা একটা সলিউশন হিসেবে এসেছে। কারণ এর জন্য কিন্তু আমাদেরকে আইসিইউতে ইন্টিগ্রেট করতে হবে না, এবং আইসিইউতে যদি নেওয়া লাগে তাহলে এটা কখন নেব। আমরা জানি যে এদের স্যাচুরেশন কমে যায় যারা সিভিয়ার বা ক্রিটিক্যাল, এবং যদি স্যাচুরেশন কমে যেতে থাকে, প্রথমে আমরা কিন্তু সিকিউর হচ্ছে লো ফ্লো অক্সিজেন দিই 4 to 6 লিটার পার মিনিট। 15 মিনিট দেখে যদি স্যাচুরেশন 88-এরও নিচে থাকে, দেন আমরা এটা দেই হচ্ছে ফেস মাস্ক দিয়ে 10 লিটার পর্যন্ত প্রতি মিনিটে। এতেও যদি না হয় 15 মিনিটে, তখন আমরা দিই হচ্ছে নন রিজার্ভার ব্যাগ দিয়ে। এবং এখানেও যদি না হয়, নেক্সট অপশন হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা। এখানে আমরা 70-80 লিটার পার মিনিট পর্যন্ত অক্সিজেন দিতে পারি, এবং এটা নন ইনভেসিভ প্রসিডিউর, অর্থাৎ ওয়ার্ডে এইচডিইউতেই আমরা এই হাই ফ্লো নেজাল ক্যানুলাটা দিতে পারি। কিন্তু এটা খুব বেশি কঠিন না, কিন্তু যদি আমরা সময় মতো এটা দেই, তাহলে অনেক রোগীর জীবন বাঁচাতে পারবো, এবং অনেক রোগীকে অযথা ইন্টিগ্রেট করা থেকে বিরত রাখতে পারবো। তো এখানে কিভাবে এটা দেওয়া হয়, কি কি পার্টস আছে, এটা সম্পর্কে আমাদের স্যার ডক্টর মন্তোষ মণ্ডল, উনি আইসিইউ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি হাই ফ্লো নেজাল ক্যানুলার এই পার্টস সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে এবং ইউজার ফ্রেন্ডলি, যাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারে, সেটা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তাহলে আসলে স্যার অলরেডি বলেছে এটা আমাদের একটা নতুন একটা ভার্সন, আমাদের অক্সিজেন ডেলিভারি সিস্টেম, সবগুলো স্যার বলেছে। এখন এটার মেইন বেনিফিটও স্যার বলেছে যে যখন আমরা অক্সিজেনেশন মেনটেন করতে পারবো না, আপনারা সবাই জানেন কোভিডে মেইন সমস্যা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার হয়, অক্সিজেনেশনটা ইমপ্রুভ করাটাই আমাদের মেইন চিকিৎসার টার্গেট। প্রথমে আমরা নেজাল ক্যানুলা বা নেজাল ড্রন, অক্সিজেন মাস্ক এবং রিজার্ভার ব্যাগ সহ যখন ফেল করবে, তখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দেবো। এবং হাই ফ্লো ক্যানুলা এটাও সব শেষ না, এটা আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা অনেক রোগীকে ভেন্টিলেটরে নিতে হচ্ছে না, এগুলো সার্ভাইভ করে যাচ্ছে। আপনারা সবাই জানেন ভেন্টিলেটরের যে পেশেন্টগুলোকে আমরা তুলি, সেগুলো মর্টালিটি খুব হাই সারা বিশ্বে, শুধু আমাদের দেশে সারা বিশ্বে অনেক হাই, কিন্তু 90% বলা হচ্ছে মর্টালিটি। এজন্য আমরা কীভাবে এটা ইউজ করা হয় আমরা দেখবো। তাহলে এটার মেইনলি কম্পোনেন্ট আছে 4টে পার্টস। প্রথমে আসি আমরা অফ অন একটা বাটন আছে, যদিও এটা এই মেশিনটায় সরাসরি অফ অন বাটন না, আমরা যখন পাওয়ার দিব মেশিনটা অন হবে, যেটা হচ্ছে পাওয়ার দিলে মেশিন অন হবে, আমরা যখন অফ করবো জাস্ট পাওয়ারটা অফ করবো, তখন অফ হয়ে যাবে। এটাকে দেখাচ্ছি, জাস্ট পাওয়ার দিলাম, মেশিনটা এই তো মেশিন অন হয়ে গেল। এখন আসি কম্পোনেন্টের মধ্যে, অক্সিজেন ব্লেন্ডার একটা কম্পোনেন্ট, যেটা অক্সিজেন এবং এয়ার ব্লেন্ডার বলে। কোনো মেশিনে দেখবেন এই সাদা একটা পাইপ আছে, এটা শুধু অক্সিজেন আসে, আমরা অক্সিজেনের সাধারণত সেন্ট্রাল লাইন যেখানে আছে সেখানে আমরা ইউজ করব। আর কোনো মেশিনে দুইটা আছে দেখবেন, আর একটা কালো পাইপ আছে যেটা দিয়ে সাধারণত অক্সিজেন কম্প্রেসড এয়ার ইউজ করা হয়, অক্সিজেন এবং এয়ার। এই মেশিনটা যেহেতু এয়ারের লাইন নেই, শুধু অক্সিজেন লাইন, তাহলে এটা এয়ারটা নিবে অবশ্যই, কারণ সম্পূর্ণ 100% অক্সিজেন আমরা দিব না। পিছনে একটা স্পেস আছে যেখান দিয়ে বা এনভায়রনমেন্ট থেকে এয়ার নেয়, এইটা
এনভায়রনমেন্টে এয়ার নেবে, তাহলে এয়ারটা এটা অটোমেটিক, এখানে ভিতরে একটা ফিল্টার আছে, ফিল্টারকে এই স্পেস দিয়ে এয়ার যাবে। আমরা যতটুকু অক্সিজেন দেবো বাকি ফ্লোর বাকি অংশটুকু এই এয়ার এখান দিয়ে যাবে। তাহলে আমরা এটাকে কানেক্ট করব। এটা কিছু না যে আমাদের সেন্ট্রাল লাইন আছে, অক্সিজেনের স্পেসিফিক দেখে নিতে হবে, কিন্তু অক্সিজেনের লাইনেই শুধু ইন্ট্রোডিউস করবো, অন্য কোনোটাই হবে না। জাস্ট চাপ দিলে একটা ক্লিক হবে এবং এটা টাইটলি এটা গ্রিপ করে নেবে, এটা জাস্ট হয়ে গেল। তাহলে আমাদের পাওয়ার এবং অক্সিজেন বাড়বে। এরপরে আছে যেটা ইনকর্পোরেট করা আছে, যেটাকে বলা হয় হাই ফ্লো জেনারেটর। সেটা মেশিনের ভিতরে এটা অনেক ফ্লো দেয়, যেটা তারা অলরেডি বলছে আমরা 60-80 লিটার পর্যন্ত ফ্লো দিতে পারি। এটা আমি দেখাবো পরে। আর একটা যেটা আছে এখানে যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে হিউমিডিফায়ার, যেটা আমাদের এখানে দুইটা বেনিফিট স্পেসিফিক, একটা হলো ফ্লোটা অনেক বেশি, আর একটা হিউমিডিফায়ার এটা খোলা যায়, খুলে এমনি বাইরে থেকেও এটাকে পানি দেওয়া যায়। যেটাকে ইউজ করা সেটাকে বলা হয় আইডিয়ালি, এটা যদি এখানে দেখা যাচ্ছে একটা স্যালাইন লাগানো, তো আইডিয়ালি হচ্ছে এটা ডিস্টিল ওয়াটার, যেহেতু আমরা ইনহেল করবো, এটা যাতে কোনোভাবে ইনফেক্টেড না হয়, ডিস্টিল ওয়াটার ইজ বেস্ট। তারপর আমরা বয়েল ওয়াটার ইউজ করি, কোনো কিছু না পেলে লাগানো আছে। এটার কোনো অ্যাডজাস্ট করতে হয় না, মেশিন এটা অটোমেটিক যেটুকু পানি দরকার, এখানে একটা রেড লাইন আছে, এই পর্যন্ত পানি সে নিয়ে নিবে অটোমেটিক। যখন এটা কমে যাবে সে অটোমেটিক নিয়ে নেবে, এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে না। আমাকে শুধু খেয়াল করতে হবে স্যালাইন ব্যাগটা যেন খালি না হয়ে যায়, ব্যাগটা যেন সবসময় কিছু পরিমাণ আমার পানি থাকে। ঠিক আছে, এটা গেল। আর একটা আছে যেটা আমাদের নর্মাল সার্কিট, আমরা জানি ব্রিদিং সার্কিট, এটা হবে। এটা হচ্ছে পার্থক্য, যেটা অন্যান্য সিপ্যাপ পাইপের মেশিন থেকে, এটাকে বলা হয় হিটেড মানে হিটেড সার্কিট বা হিটেড ব্রিদিং সার্কিট। এটার টেম্পারেচার সাধারণত যেটা এটা যখন ইউজ করা হয় এটা অন থাকে, আমরা যে টেম্পারেচার ইউজ করবো 34, 35, 37, যে টেম্পারেচার করবো সেরকম গরম থাকবে। কারণ সুবিধা কি, এতে কনডেনসেশন হবে না। নর্মাল সার্কিট যদি আমরা ইউজ করি কনডেনসেশন হবে। আর লাস্ট পার্ট যেটা আছে, লাস্ট পার্ট যেটা প্যাসেঞ্জ ইন্টারফেস, যেটা একটা নেজাল প্রং এর মতো, হোয়াইট বোর্ড নেজাল প্রং। এটা 3 ধরনের আছে, এটা লার্জ, মিডিয়াম এবং স্মল সাইজ, 3 ধরনের সাইজ। এটা আমাদের অ্যাডাল্ট সাইজ আছে, পেডিয়াট্রিক্স গ্রুপস আছে। এটা জাস্ট মাথার পিছনে যে দেখাচ্ছি, মাথার পিছনে লাগানো, আর এটা নাকে যেভাবে আমরা ইউজ করি নর্মাল প্রং, নেজাল প্রং, সেভাবেই। আর এটাও জাস্ট গায়ের সাথে লাগানো যায়। এটা খেয়াল করতে হবে যে শুধু যেন না ঝুলে, আমরা গায়ের পেশেন্টের বডির সাথে ঠিক মতো ফিক্স করে দিতে পারি। এটা একটা আইডিয়ালি ডিসপোজেবল, এটা প্রত্যেকটা পেশেন্টের যদি চেঞ্জ করা যায় তাহলে ভালো, কিন্তু আমাদের এখানে ওইরকম অ্যাভেলেবল সাপ্লাই এখনো হয়ে ওঠে নাই। যতদিন না হয় তাহলে আমরা এইভাবে পরিষ্কার করে হয়তো ইউজ করতে পারি। এটা আইডিয়ালি এটা ডিসপোজেবল। এই গেল মোটামুটি পার্টস। এখন আমরা কিভাবে ইউজ করব মেশিনটা, সেটিংস দেখব। এখানে জাস্ট এখন শো করতেছে স্ট্যান্ড বাই। হ্যাঁ, যখন আমরা ইউজ করছি না মেশিন, স্ট্যান্ড বাই দেখাচ্ছে। স্ট্যান্ড বাই অপশনে আছে 21% অক্সিজেন, 34 টেম্পারেচার, ফ্লো একটা ফিক্স করা আছে। এখন আমাদের কোন পেশেন্টকে আমরা কতটুকু ইউজ করবো, এটাকে মেইনলি মেনু বাটন থেকে যাব। এই বাটনটা আছে মেনু বাটন। হ্যাঁ, এখানে 4টে বাটন আছে, এটা অফ অন, এটাকে অ্যালার্ম অফ করার জন্য এটা মেনু বাটনটা স্টার্ট করলে দেখেন আমরা কোন মোডে যাব। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, একটা মোড, ফ্লো, টেম্পারেচার, হিউমিডিটি, যেগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রত্যেকটা পেশেন্টের এটা অ্যাডজাস্ট করতে হবে। একটা বাটন আছে, যে বাটনটা যেটা থেকে আমরা অ্যাডজাস্ট করবো। এই যে আমরা এখন দেখেন মোডটা সিলেক্ট করলাম। মোড সিলেক্ট করলে এখানে কি আছে, 2টা অপশন আছে, এখানে অ্যাডাল্ট এবং চিলড্রেন। তাহলে আমরা যদি অ্যাডাল্ট চাই, অ্যাডাল্টটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা নেক্সট লাইনে গেলাম ফ্লো কত দিতে চাই। আমরা জানি যে এখানে 10 লিটার, 20 লিটার, 30 লিটার এবং 80 লিটার মতো ফ্লো দিতে পারি। আমরা যে আমাদের ইচ্ছা মতো, আমরা যেটা সাধারণত শুরু করি আমরা 30 লিটার থেকে, তারপরে আস্তে আস্তে 5-10 লিটার করে বাড়ানো হয় গ্র্যাজুয়ালি। মানে এখানে 50 লিটার এটা ফিক্স করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তা এটা প্রত্যেকবার সিলেক্ট করতে হবে যেটা আমরা দেবো। তারপরে টেম্পারেচার আছে 31 থেকে 37, এখানে 34 আছে, আমরা 34 সিলেক্ট করলাম। হিউমিডিটি সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা যতটুকু চাই এটা দিয়ে আমরা সিলেক্ট করতে হবে। এরপর আছে হিউমিডিটি সাধারণত আমরা জানি এটা ম্যাক্সিমাম 99 থেকে 100% হিউমিডিটি যেটা দেয়। এখানে যদিও ওইভাবে নাই, পার্সেন্টেজ হিসাবে দেওয়া নাই, দেওয়া আছে -1, -2, -3, +1, +2, +3। আমরা মানে ম্যাক্সিমাম চাচ্ছি +2 বা +3 আমরা ইউজ করবো। এই সবগুলো অপশন আমাদের সিলেক্ট হয়ে গেল।
এখন আমরা এখান থেকে এক্সিট করব। এখন মেনু বাটনে চলে গেলে আমাদের যেটা স্ট্যান্ড বাই যেটা আসলো, এখন এরপরে যেটা এই দুইটা একটা স্টার্ট বাটন আর এই দুইটা বাটন চাপলে আমাদের প্রি হিটিং মানে একটা প্রিপারেটরি ফেজটা, এটা 3 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। এটা 3 সেকেন্ড চেপে ধরে রাখলে 3 সেকেন্ড ধরে রাখলে প্রি হিটিং শুরু হবে। এটা শুরুতেই কিন্তু ইউজ করা যাবে না, এখন প্রি হিটিং লেখা, প্রি হিটিং আসছে মানে সে হিউমিডিফায়ারটা গরম হচ্ছে, এখন গরম হচ্ছে। আবার অ্যাডিকুয়েট আমরা যে পরিমাণ টেম্পারেচার সিলেক্ট করব সেটা যখন রিচ করবে তখন আসবে রেডি লিখা উঠলে তখন আমরা ইউজ করতে হবে একটা অ্যালার্ম। দেখেন এখন 23 আছে, 23 মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচার, এটা আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়বে। ইভেন বলা হচ্ছে এখানে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে আমার এই রেডি হতে, মানে প্রি হিটিং পিরিয়ডটা রেডি হতে হয়তো 10 মিনিট সময় লাগবে আমার। এটা রেডি হবে, তারপরে এই প্রি হিটিং এর জায়গায় আমার রেডি লেখা উঠবে, একটা অ্যালার্ম দেবে, তখন আমরা ইউজ করতে পারবো। মেশিনে দেখলাম প্রথমে ছিল যখন আমরা জাস্ট পাওয়ারটা অন করেছি স্ট্যান্ড বাই ছিল, তারপর যখন রেডি করলাম আমাদের সেটিং, তারপর আসছে প্রি হিটিং, এখন আসছে রেডি লেখা আছে, তার মানে আমি এখন প্যাশেন্টকে ইউজ করতে পারবো। প্যাশেন্টকে ইউজ করতে এখানে কি কি দেখা যাচ্ছে দেখেন, আমরা অক্সিজেন ফ্লো ঠিক করেছি 50 লিটার পার মিনিট, তার মানে সে প্রতি মিনিটে 50 লিটার পাবে। টেম্পারেচার আমরা ফিক্স করেছি 34, এখানে 34 আছে। এই দুইটার কোনো ভ্যারিয়েশন হবে না আমি যতক্ষণ না আমি চেঞ্জ করব। অক্সিজেন দেওয়া আছে 21%, মানে আছে এখন এয়ার পাচ্ছে শুধু। আমরা এখন কোনো পেশেন্টকে রেডি আছে তাহলে পেশেন্টকে আমরা এটা ফিক্স করব, পেশেন্টকে নেজাল টংটা ফিক্স করে আমরা চেঞ্জ করবো কীভাবে দেখেন। এখানে তো মেশিনে ফ্লো ঠিক করেছে আমি 50 লিটার, আমার এখানে আর একটা ফ্লো মিটার আছে। এইটা কি, এটা শুধু 100% অক্সিজেন, এটা অক্সিজেন লাইন থেকে আসবে 100% অক্সিজেন। এখন এইটাকে আমি কম বেশি করে আমি এই পাইপটা চেঞ্জ করব। এখন 100% এই 50 লিটারই পাচ্ছে এয়ার পাচ্ছে, এই জন্য দেখাচ্ছে 21%। দেখেন আমি ফ্লোটা যত বাড়ালাম, বাড়ানোর পরে কি হয় দেখবেন আপনি, এখন অক্সিজেনটা চেঞ্জ হয়ে যাবে। এখন অক্সিজেন আমি দিচ্ছি কত লিটার, এখানে দেখাচ্ছে 30 লিটার না, এই অক্সিজেন দেখেন এই যে জাস্ট চেঞ্জ করার 25 লিটার, দেখেন অক্সিজেন কত হয়ে গেছে 67%। হ্যাঁ, তার মানে 21, যখন শুধু এয়ার যাচ্ছিল তখন অক্সিজেন ছিল 21%, এখন 68%। আমি আরো যদি বাড়াই, কোনোভাবে আমার অক্সিজেনেশন পেশেন্টের এসপিও আমার টার্গেট লেভেলে আমি অ্যাচিভ করতে পারতেছি না, পেশেন্টের এসপিটি রেট কমছে না, পেশেন্টের ডিস্টেন্স কোনোভাবে কমছে না, তখন আমি অক্সিজেন আরো বাড়াবো। এই দেখেন অক্সিজেন আমি এখানে আপ টু কত 50 লিটার পর্যন্ত পাচ্ছি। এখন যদি আমি 40 লিটার করি, দেখেন অক্সিজেন এই যে দেখেন অক্সিজেনটা আস্তে আস্তে বাড়তেছে 79, 80, 80%, 81, 82। এটা ফিক্স করেছি, এই ফ্লোটা পেশেন্ট সবসময় পাবে, কিন্তু কতটুকু এ পায় একটু পাবে এটা নির্ভর, এটা আমরা অ্যাডজাস্ট করবো এই ফ্লো মিটার দিয়ে, অক্সিজেন দিয়ে। এটা যদি আমরা ফুল দেই তাহলে সে 100% অক্সিজেন হবে। এটা যদি আমরা কমাইতে থাকি, পেশেন্ট যখন ইমপ্রুভ করতে থাকবে, এটা আমরা কমিয়ে নিয়ে আসবো। মনে করেন আমরা যদি স্যাচুরেশন দেখি 96 এর বেশি, তাহলে আমরা এই অক্সিজেনটা কমায় নিয়ে আসবো, গ্র্যাজুয়ালি কমাবো। হ্যাঁ, 5 লিটার করে অক্সিজেন কমায় এনে আমরা সহনীয় পর্যায়ে আমরা মিনিমাম কত চাচ্ছি, আমরা 40% অক্সিজেন হলে আমরা নেক্সট যেটা লো ফ্লো অক্সিজেন আমরা তখন চলে যেতে পারবো, তখন আমার হাই ফ্লো লাগবে না। এটাই স্যার, মনে করেন যে আমাদের টার্গেট অক্সিজেন লেভেলটা পৌঁছে গেল, কতক্ষণ পরে আমরা কমানো শুরু করবো, কোনটা আগে কমাবো? আগে কি আমরা অক্সিজেন ফ্লো কমাবো নাকি আমাদের এখানে ফ্লো রেটটা কমাবো? আগে আমরা ফ্লো রেটে হাত দেবো, আগে কমাবো এফআইএফ। কখন আমরা শুরু করবো কমানো দরকার? কমানো যখন আমাদের টার্গেট 96 এর বেশি, 98, 99% স্যাচুরেশন আছে, তখন আমরা এটা কমাই নিয়ে আসবো। এখানে 5 লিটার করে আমরা অক্সিজেন কমাতে থাকবো। কতক্ষণ পর কমাবো? এটা কমাবো মিনিমাম হাফ অ্যান আওয়ার পর আমরা কমাবো, একটা কমাবো, হাফ অ্যান আওয়ার কমাবো। যদি স্যাচুরেশন আবার ভালো থাকে দেখি আরো 5 লিটার কমাবো, কমায় নিয়ে এসে আমাদের টার্গেট থাকবে 40% অক্সিজেনে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা যে কোনো ডিভাইস দিয়ে তখন ইউজ করতে পারবো। নেজাল ফ্রং বলেন, ধরলাম আমাদের 40% পৌঁছলো, হ্যাঁ, তারপরে এই ফ্লোটা কমাবো কখন? এটা যখন অক্সিজেন আমি কমায় নিয়ে আসতে পারবি যে 40%, তারপর আমি ফ্লোটা আবার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমাবো। 40% দেওয়ার পরে যদি আমার স্যাচুরেশন ভালো, আমার 98% আছে, 98% বা 97% স্যাচুরেশন আছে, তখন আমি ফ্লো আস্তে আস্তে কমাবো। তো 5 থেকে 10 লিটার করে প্রতি আধা ঘন্টা পর আমি সেন্সারকে কমাই। কতখানি ফ্লোতে গেলে আমরা আবার এনআরএম ব্যাক করবো? এটা ম্যাক্সিমাম যেটা আমরা শুরু করেছিলাম কত 30 লিটার। আমরা তো নর্মালি যে আমরা যে অক্সিজেন দিই সেখানে 30-20 লিটার মেইনলি নির্ভর করতে আমার অক্সিজেনের উপর।
অক্সিজেন যদি আপনি মনে করেন যে 30%, 25% অক্সিজেন দিয়ে আপনার স্যাচুরেশন মেনটেন করে, তখন আপনি মনে করেন যে লো ফ্লো যে কোনোটাই পাবেন, যে কোনো ডিভাইসের মেনটেন করতে। করে দিলাম আমাদের যে ফ্লো রেটটা মেনটেন হচ্ছে কিনা, FiO2 মেনটেন হচ্ছে কিনা, এটা আমরা অবশ্যই মেশিনে মনিটর করব। নাম্বার 2, পেশেন্টের যেটা মূল টার্গেট, করোনার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের 90% উপরে স্যাচুরেশন থাকা উচিত। শুধু এই মেনটেন যদি হয়ে থাকে তাহলে আমরা মনে করবো যে আমাদের অক্সিজেন যথেষ্ট পরিমাণে আমাদের পেশেন্ট পাচ্ছে। পেশেন্ট যদি সেটেল করে, ডক্টর মন্টু যেভাবে বললেন, আস্তে আস্তে আমরা অক্সিজেন ফ্লোটা কমে নিয়ে আসবো। আর সেকেন্ড একটা জিনিস হলো, কোনো সময় এই মেশিনটা ডিসপ্লেসড অথবা পেশেন্টের শরীরের নিচে চাপ পড়ে অথবা পেশেন্টের যে টিউবটা আছে হয়তো বা চাপ পড়ে কিন্তু ব্লক হয়ে যেতে পারে, তখন কিন্তু অ্যালার্ম বাজতে পারে। সেই অ্যালার্ম যদি বাজে তখন আপনারা খেয়াল করবেন যে কোনো ধরনের সে চাপ পড়েছিল কিনা, অথবা টিউবটা কোনো এরকম ভাঁজ পড়ে যেতে পারে। অনেক সময় পেশেন্ট যেহেতু ডিস্ট্রেসে থাকে, সেই সব জিনিসগুলো খেয়াল করতে হবে কোনো ব্লক হচ্ছে কিনা। যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু একটা অ্যালার্ম দিবে, এবং আপনার বা আমাদের চিকিৎসকের দায়িত্ব হবে যে এই জিনিসগুলো চেক করা। আরেকটা জিনিস হলো, হাই ফ্লো অনেক অক্সিজেন কিন্তু অনেক ফ্লোতে বেশি যায়, ফলে কারো ক্ষেত্রে অক্সিজেনটা কিন্তু স্টমাকে চলে যেতে পারে, তখন কি অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন যদি হয় তাহলে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসও বাড়তে পারে, যদিও কারণটা হচ্ছে অ্যাবডোমিনাল কজ। সো এটা একটু খেয়াল রাখবেন ওনাদের অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় কারো ক্ষেত্রে রাইস টিউব দিয়ে দিতে হয়, যেন অ্যাবডোমিনাল ডিস্টেনশন যদি হয়ে থাকে তাহলে অ্যাবডোমিনাল গ্যাসটা বা অক্সিজেন পরিমাণ ডিস্টেনশন কমে আসবে, রুগীও কমফোর্ট ফিল করবে। আমার মনে হয় এইগুলি মূলত আমাদের এখন পর্যবেক্ষণ করা উচিত অক্সিজেন ফ্লো, মানে হাই ফ্লো নেজাল ক্যানুলার অক্সিজেন সরবরাহ করার সময়। ধন্যবাদ। একটা জিনিস পেশেন্টকে বলবেন, পেশেন্ট যেন মুখ দিয়ে শ্বাস না নেয়, মুখটা যেন হা করে না থাকে, সাধারণত নাক দিয়ে একটু বলতে হবে, একটু ইরিটেশন হতে পারে, সেটা টলারেট করতে হবে। যদি সে মুখ দিয়ে নেয় তাহলে আমাদের ইফিকেসিটা কমে যাবে, কারণ তখন আমার অ্যাডিকুয়েট পিপ যেটা আমরা পাবো, সেটা প্রেশার সেটা পাবো না। এই জন্য বলবেন যে মুখটা বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস। আনকনশাস পেশেন্ট হলে সমস্যা হয় না, যদি আনকনশাস বা জিসিএস লো হয় তখন আসলে এটা দেওয়া যায় না, তখন আমাদের রাইস টিউব লাগে। স্যার, এই পেশেন্টটাকে হাইফ্লোনেজাল ক্যানুলা দেওয়ার সময় কি প্রনিং করার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। প্রনিংটা খুবই ইফেক্টিভ। অক্সিজেন যে কোনোভাবে আমরা নর্মাল নেজাল প্রং বলেন, ফেস মাস্ক, হাই ফ্লো, ইভেন বলা হয় বাইটেপ, সিটেপ দিয়ে আমরা প্রনিং করতে পারি। প্রনিংটা যদি সে একদম ফুল প্রনিং না পারে তাহলে অন্তত রাইট ল্যাটারাল বা লেফট ল্যাটারাল থাকতে বলবো আমরা, সেক্ষেত্রে আমরা কিছুটা বেনিফিট পাবো। প্রনিং ইজিলি করা যায়। এসবে একটা অক্সিজেন সাপ্লাই আমি বন্ধ করব, কিন্তু পাওয়ারটা থাকবে। আমরা আবার সেই অফ অন বাটন এবং এই যে এই নবটা 3 সেকেন্ড চেপে ধরলে আমাদের আসবে ড্রাইং টিউব, মানে টিউবের মধ্যে যদি আমার কোনো পানি গিয়ে থাকে, কোনো সিক্রেশনে, সেটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হওয়ার পরে আমরা নেক্সট পেশেন্টে ইউজ করতে পারবো। সরাসরি এক পেশেন্ট থেকে আর এক পেশেন্টে যাওয়া ঠিক হবে না। এটা প্রায় দেড় ঘন্টা 99 মিনিট এটা লাগে ড্রাই হইতে। তাহলে একটা পেশেন্টকে ইউজ করে আমরা ড্রাইং টিউবে রেখে দেবো, তারপর যেটা এটা ড্রাই হয়ে যাবে, এরপর আমরা নেক্সট পেশেন্টে যেতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আপনার হাইফ্লো নেজাল ক্যানুলা কীভাবে সেট আপ করতে হয় এবং পরিচালনা করতে হয় তা আমাদের এক্সপার্টদের কাছ থেকে জানলেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে কয়েকটি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আমি অবহিত করতে চাই। হাইফ্লো নেজাল ক্যানুলা যখন আমরা শুরু করব তার আগে আমাদেরকে অবশ্যই প্রি হিটিং করে নিতে হবে। যদি আমরা মেশিনটি প্রি হিটিং করে না নিই তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমরা একটি নতুন পেশেন্টটি ব্যবহার করতে যাব, এই মেশিনটি কিন্তু কার্যকরী নাও হতে পারে। প্রিহিটিং করার পর আপনি যখন ডিসপ্লেতে দেখবেন রেডি শব্দটি ভেসে উঠেছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই মেশিনটি এখন ব্যবহারের উপযোগী, এবং আপনি তখন 25 থেকে 30 লিটার ফ্লোতে আপনার এই মেশিনটি পরিচালনা করতে পারবেন। তবে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে যদি কোনো অ্যালার্ম সাউন্ড আমরা পাই তাহলে ধরে নিতে হবে যে হয়তোবা এই মেশিনটির কোনো একটি অংশে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, এবং সেই মুহূর্তে আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একটি বিষয় আমাদেরকে খুব মনে রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই এখানে মেশিনটির যে হিউমিডিফায়ার আছে তাতে ডিস্টিল ওয়াটার ছাড়া অন্য কিছু ব্যবহার না করি। যদি একান্তই আমরা কিছু না পাই সেক্ষেত্রে আমরা বয়েলড ওয়াটার ব্যবহার করতে পারি। অবশ্যই আমরা পেশেন্টকে প্রনিংয়ে উৎসাহিত করব, এবং এই হাইফ্লো নেজাল ক্যানুলা চলার সময় প্রনিংয়ে কোনো বাধা নিষেধ নেই। পেশেন্টকে অবশ্যই আমরা একটা সার্জিক্যাল মাস্ক পরিয়ে রাখতে পারি, এবং এই পেশেন্টকে আমরা বলবো যে আপনারা চেষ্টা করবেন নাক দিয়ে শ্বাসটা নিতে, মুখ দিয়ে নয়। অতএব হাইফ্লো নেজাল ক্যানুলা সেট আপ একটি সহজ বিষয়, আমরা খুব সহজেই এটি ওয়ার্ডে ব্যবহার করতে পারি। এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে যখন আমরা হাইফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করব, তার মাঝখানে অবশ্যই আমাদেরকে অন্তত 90 মিনিটের একটি বিরতি নিতে হবে, আর তা না হলে হাইফ্লো নেজাল ক্যানুলা পরবর্তী
পেশেন্টে আমরা ব্যবহার করতে পারবো না। আপনাদের যদি আর কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা বিএসএমইউ কোভিড ম্যানেজমেন্ট কোর কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। এই সম্পর্কিত আমরা আপনাদের যে কোনো কোয়ারি থাকলে সেটি মিট আপ করার চেষ্টা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।